হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা একটি ক্লাসিক কবিতা সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেটি তোমরা ভার্সিটির শুরুর দিকেই পড়ে থাকবে। তা হচ্ছে আন জেনিফার টাইগার্স, লিখেছেন অ্যাড্রিন রিচ। কবিতায় একজন নারী তার শিল্পের মাধ্যমে, অর্থাৎ ছবি তৈরির মাধ্যমে বা ছবি আঁকার মাধ্যমে তার মনের গভীর অনুভূতি প্রকাশ করেছেন, যেখানে তিনি প্রকাশ করেছেন যে সে পুরুষতান্ত্রিক সমাজের শিকার। এছাড়াও এমন কেউ নেই যার সাথে সে তার শারীরিক ব্যথা ভাগ করে নিতে পারে। যদিও কবিতাটি বক্তা অর্থাৎ অ্যাড্রিন রিচের অনুভূতির উপর ফোকাস করে না, এটি মূলত আন্ট জেনিফারের অসুবিধার উপর ফোকাস করে। তাই কবিতাটি এই চিত্রের মাধ্যমে মধ্য শতাব্দীর নারীত্বের সংগ্রামকে তুলে ধরা হয়েছে। লেটস গেট স্টার্টেড। এটি একটি 12 লাইনের লিরিক পোয়েম, যার রাইম স্কিম হচ্ছে AABB CCDD EEFF এবং আয়াম্বিক প্যান্টামিটার লেখা। আমার আয়াম্বিক প্যান্টামিটার নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিও। আর এটার মেইন থিম হচ্ছে অপারেশন অফ ওমেন, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা নারীর নিপীড়ন। কবিতার সামারিতে যাওয়ার আগে আমরা একটু টাইটেলটা একটু খেয়াল করি। কবি যেখানে বলা হয়েছে আন জেনিফারের টাইগার, এখানে আন জেনিফার কে? আন জেনিফার আসলে অ্যাড্রিন রিচের তৈরি একটি কাল্পনিক চরিত্র। তিনি একজন মহিলা যিনি বিবাহিত এবং একটি সুন্দর প্রচলিত জীবনযাপন করেন। তবে তিনি একজন শিল্পী যিনি তার সুই ওয়ার্কের মাধ্যমে, মানে সুই সুতা কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন। অর্থাৎ সে সুই সুতা দিয়ে কাপড় বুনছে। সে কি বুনছিল? সে মূলত টাইগার তৈরি করছে। এখানে এই টাইগারটা বিশাল এক সিম্বল বা প্রতীক হিসেবে কাজ করে। যেমন বাঘরা একটি কি শক্তিশালী প্রাণী যাদের কোনো ভয় নেই, ঠিক তেমনি আন জেনিফারও সেই মহিমান্বিত শক্তির প্রতিনিধিত্ব করতে চান। তিনি চান সমাজের দ্বারা তার উপর যে সীমাবদ্ধতা রয়েছে তার কারণে এই শক্তি অর্জন করা তার পক্ষে কঠিন বলে মনে হয়। আশা করি প্রেক্ষাপট বুঝতে পেরেছো তোমরা। এখন আসি সামারিতে। প্রথম স্তবকে দেখতে পাবো যে আন জেনিফারের সাথে পরিচয় করিয়ে দেয় যিনি তার সুই এবং সুতো দিয়ে বাঘের একটি ছবি তৈরি করছেন। বাঘগুলোকে গর্বিত এবং মুক্ত হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ইঙ্গিত করে যে আন জেনিফার তার শিল্পী কর্মের মাধ্যমে স্বাধীনতা এবং স্বাধীনতার জন্য তার যে নিজস্ব ইচ্ছা প্রকাশ করছেন। আন জেনিফার আঙ্কেল নামে একজনকে বিয়ে করেছেন। তাকে ডমিনেন্ট অর্থাৎ আধিপত্যশীল হিসেবে বর্ণনা করা হয়েছে, যা থেকে বোঝা যায় যে তিনি আন জেনিফারের জীবনে দৃঢ়ভাবে প্রভাবিত করেন। দ্বিতীয় স্তবকটি আন্টি জেনিফারের বাঘগুলোকে আরও বিস্তারিতভাবে বর্ণনা করে, যেখানে বাঘগুলো প্রাণবন্ত এবং মুক্তভাবে নাচ করছে, যা শক্তি এবং নড়াচড়ার অনুভূতি প্রকাশ করে। এখানে মূলত আমরা যা যা দেখছি এটা হচ্ছে সে বিভিন্নভাবে একটা বাঘকে অনেকভাবে সে প্রকাশ করছে। এই প্রকাশটা কিন্তু আসলে তিনি নিজেকে প্রকাশ করছে। এই বাঘ টাকার মধ্যে সে তো আটকানো, সে তো সমাজের নিয়ম দ্বারা আটকে আছে, কিন্তু এই বাঘ দ্বারা সে নিজেকে প্রমাণ করতেছে যে সে যদি মুক্ত হতো তাহলে বাঘের মতো হতো। আন জেনিফার তার বাঘ তৈরির কাজ নিয়ে লড়াই করছেন। আর্ট করার সময় বা সুই সুতা দিয়ে বোনার সময় তার হাত ফ্লাটারিং করছিল, অর্থাৎ কাঁপছিল এবং টেরিফাইড আতঙ্কিত বলে বলা হয়, যা থেকে বোঝা যায় যে সে নার্ভাস বা উদ্বিগ্ন। এটি মূলত সামাজিক প্রত্যাশার সাথে সামঞ্জস্য করার জন্য সে যে চাপ অনুভব করে তার কারণে হতে পারে। এখানে তার যে আঁকতে যে প্রবলেম হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে? সে যে সামাজিক নিয়ম না কানুন দ্বারা যে একটা চাপে আছে, সে যে কষ্টে আছে, সেই কারণে সে করতে পারছে না ঠিকভাবে, কাজটাও সে আঁকতে পারছে না, এটাই মূলত বোঝাচ্ছে। এবং শেষ স্তবকটি আঙ্কেলের সাথে, এখানে আঙ্কেলের কথা বল, যেহেতু তিনি আন্টি তাই তিনি একজনকে বিয়ে করছেন, তাই সে আঙ্কেল। তো আঙ্কেলের সাথে জেনিফারের বিবাহের থিমে ফিরে আসে। এই প্যারাটি খুবই ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন আসার জন্য। তার বিবাহের ব্যান্ডটিকে, এখানে দেখবে ব্যান্ডের কথা বলা হয়েছে, ভারী এবং ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করা হয়েছে, যা পরামর্শ দেয় যে এটি তার উপর একটি বোঝা। এখানে ওয়েডিং ব্যান্ড বলতে মেইনলি রিংকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই রিং ইন্ডিকেট করে যে তার জীবনে বিয়েটা এই রিংয়ের মতো আটকে আছে, না পারছে সে এখান থেকে মুক্ত হতে, না পারছে সে একেবারে স্বাধীন হতে। অর্থাৎ সে যদি মারাও যায় তাও সে এই সীমাবদ্ধ থেকে আটকে থাকবেন। এই স্তবকটি এই ধারণাটাকে শক্তিশালী করে যে
আঙ্কেল জেনিফারের জীবনে আটকে পড়ে তার জীবনকে সীমাবদ্ধ করে তোলেন। মানে সে চাইলেই অনেক কিছুই করতে পারে না। সে হচ্ছে একটা বিবাহ বন্ধনে আটকে আছেন এবং শুধু নির্যাতনের মতো আটকে আছেন, শুধু ভালোভাবে না, নির্যাতিত হিসেবে আটকে আছেন। শেষের 2 লাইনে আবারও বাঘের কাছে ফিরে আসে, যা আন্টি জেনিফার তৈরি করেছেন। বাঘগুলোকে স্থির এবং ভয়হীন হিসেবে বর্ণনা করা হয়েছে, মানে তারা মুক্ত, যা ইঙ্গিত করে যে তারাই যেন আন জেনিফার, যে কিনা মুক্ত হতে চায়। স্তবকটি পুনরাবৃত্ত লাইন দিয়ে শেষ হয় যে দে ডু নট ফিয়ার দ্য মেন বিনিথ দ্য ট্রি, যা এই ধারণাটাকে শক্তিশালী করে যে আন্ট জেনিফার তার জীবনে পুরুষদের দ্বারা নিপীড়িত বোধ করেন। সামগ্রিকভাবে আন জেনিফার টাইগার্স এমন একজন মহিলাকে নিয়ে একটি কবিতা, যিনি তার উপর সামাজিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্বাধীন এবং স্বাধীনতার জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করতে তার শিল্পকর্ম ব্যবহার করেন। তিনি যে এতটা চাপে আছেন, কিন্তু তাও কিন্তু সে তার আঁকার মাধ্যমে সে কি স্বাধীন হতে চাচ্ছে, তার মনের ভাব প্রকাশ করতে চাচ্ছে। তিনি যে বাঘগুলি তৈরি করেছেন তা তার নিজের শক্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করে, এবং কবিতাটি আমাদের সমাজে নারীদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জগুলোকে প্রতিফলন করতে উৎসাহিত করে। তোমরা ইতিমধ্যে এটার থিম বুঝে ফেলেছো, তাও তোমাদের সুবিধার্থে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। অ্যাড্রিন রিচার আন জেনিফার টাইগারের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা নারীর নিপীড়ন, অর্থাৎ অপারেশন অফ ওমেন। কবিতাটি নারীর জীবনের উপর স্থাপিত সীমাবদ্ধতাগুলো এবং কিভাবে এই সামাজিক প্রত্যাশাগুলো ব্যক্তিগত ক্ষমতা এবং স্বাধীনতা হারাতে পারে তা অনুসন্ধান করে। কবিতার মেইন ক্যারেক্টার আন জেনিফারকে এই নিপীড়নের শিকার হিসেবে চিত্রিত করা হয়েছে, এবং তার বাঘ, যা সে তার শিল্পের মাধ্যমে তৈরি করেছে, সেটি মূলত তার অভ্যন্তরীণ শক্তি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করে। এমনকি এটি সে সময়কার কথা যে সময়ে বিবাহ বিচ্ছেদ সাধারণ বা সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না। নারীরা চাইলেই যা ইচ্ছা তা করতে পারতো না। ইভেন এখনও এমন অনেক জায়গায় আছে যেখানে নারীরা পরাধীন, চাইলেও ডিভোর্স নিতে পারছে না, চাইলেও আমরা এই নিপীড়ন থেকে ছুটতে পারছি না, চাইলেও আমরা সামাজিক কারণে হলো অনেক একটা টক্সিক রিলেশনও কি আমাদের থাকতে হয় শুধুমাত্র সামাজিক বন্ধনের জন্য। আর সে সময় তো আরো বেশি ছিল এই জিনিসটা। বিশেষে কবিতাটি পাঠককে নারীর প্রতি স্থাপিত সামাজিক প্রত্যাশার প্রতিফলন করতে এবং নারীদের স্বাধীনভাবে এবং সৃজনশীলভাবে বেঁচে থাকার জন্য ক্ষমতায়ন ও সামর্থ্যের গুরুত্ব স্বীকার করতে উৎসাহিত করে। মূলত কবিতাটি পুরোটাই সিম্বল হিসেবে কাজ করে, যেখানে একটি কাহিনী দ্বারা নারীর প্রতি পুরুষদের এবং সমাজের নিপীড়ন সীমাবদ্ধতাকে প্রতিফলন করে। যেহেতু পুরো কবিতাটি একটি প্রতীক হিসেবে কাজ করছে, তাও তোমাদের কয়েকটি সিম্বল আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আন জেনিফারস ডেথ, একটি পিতৃতান্ত্রিক সমাজে পুরুষদের চিরন্তন অধিপত্যের প্রতীক, যা একজন নারীর ইচ্ছাকে তার সারা জীবন দমন করে এবং এমনকি তার মৃত্যুর পরেও তা অব্যাহত থাকে, মানে চলতে থাকে। আন জেনিফারস ডেথ মানে তার মৃত্যুর পরেও, সে মৃত্যুবরণ করেও যে সে শান্তি পাবে না, সেটার পরেও সে সামাজিক বন্ধনে আটকে থাকবে। এরপরে আছে টেরিফাইড হ্যান্ডস, যা ইঙ্গিত করে যে অসহায় নারী দ্বারা বিবাহের পর স্বামীদের শাসন নিপীড়নের মধ্যে আটকে আছে। টেরিফাইড হ্যান্ডস মানে ভয়ানক হাত, যে হাতের মধ্যে কি রিং পরানো, মানে যে হাত ছুটবে না, বন্ধনে আটকে থাকে, স্বামীদের শাসনে যেটা আটকে থাকবে। রিংড ইঙ্গিত করে যে এনট্র্যাপমেন্ট, অর্থাৎ ফাঁদে ফেলা। একটি রিং যেমন আঙ্গুলে জুড়ে আটকে থাকে, ঠিক তেমনি বিয়েটাও তার জীবনে আটকে আছে, যে চায় সেখান থেকে মুক্ত পেতে, কিন্তু সে সেখান থেকে মুক্ত হতে পারে না, কিন্তু তার আশা যে সেইখান থেকে কখনো না কখনো মুক্ত পাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বল যেটা হচ্ছে টাইগার মিনি, যা আন জেনিফার এর সত্যিকার ফিলিংসকে বোঝায়, যেখানে তিনি টাইগারের মতো সর্বদা গর্বিত এবং নির্ভীক, শক্তিশালী, বহীন, এমনকি গর্বের সাথে চলাফেরা করতে চান। এই বাঘটি যেন সে নিজেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। And that is for today's video. If you enjoyed this video, don't forget to give it a thumbs up and hit that subscribe button. Thanks for watching, and I will see you in the next one.